এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচের আছো তোমাদের কিন্তু 60% টাইম অলরেডি শেষ, এবং যারা 27 ব্যাচের আছো তোমরা কিন্তু সবে শুরু করতে যাচ্ছ। সুতরাং তোমরা যারা শুরু করতে যাচ্ছ এবং যাদের সময় শেষ, সব কিছু মিলিয়ে তোমরা যারা ইংরেজি প্রথম পত্রে 100তে 100 পেতে চাও তাদের জন্য আজকের মূলত ভিডিও লেসনটি। এবং এই ভিডিও লেসনটির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তুমি কি খুব সহজে কিভাবে ইংরেজি প্রথম পত্রে 100তে 100 মার্ক এর প্রিপারেশন ফুললি তুমি নিতে পারো। সুতরাং এই ভিডিও লেসনটি তোমার জন্য একটি সাজেশনমূলক ভিডিও, এবং এই ভিডিও লেসন থেকে তুমি যদি এভাবে প্রিপারেশন নাও, আশা করি তোমার ইংরেজি প্রথম পত্র নিয়ে কোনো টেনশন থাকার আর কারণ থাকবে না। সব কিছু মিলিয়ে চলো আজকে আমরা প্রথমত বলি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের যে নতুন সিলেবাস, কারণ তুমি জানো যে আমাদের 21 সাল থেকে শুরু করে এই পর্যন্ত 25 সাল পর্যন্ত আমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, কিন্তু তোমরা যারা 26-27 ব্যাচের আছো তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এই জন্য যদি তুমি চাও যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলের হতে হবে এবং তুমি যদি জানতে পারছো যে তোমার কিন্তু ফুল সিলেবাস, সেহেতু তোমাকে কিন্তু একটু বেশি এফোর্ট দেওয়াই লাগবে। সব কিছু মিলিয়ে চলো আমরা প্রথমত দেখার চেষ্টা করি যে আমাদের ইংরেজি প্রথম পত্রে কি কি আছে আমাদের জন্য। দেখো, আমরা ইংরেজি প্রথম পত্রের সিলেবাসটাকে দুইটা পার্টে পার্ট করব। নাম্বার 1 হচ্ছে আমরা একটা লিখলাম রিডিং টেস্ট। কি লিখলাম? রিডিং টেস্ট। এই রিডিং টেস্টে তোমাদের জন্য কত মার্কস থাকছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব একটু পরেই। তার আগে দেখি রিডিং টেস্টে কি কি আছে। দেখো, রিডিং টেস্টে প্রথমে তোমার হচ্ছে প্যাসেজ 1। আমি কি লিখলাম? প্যাসেজ 1। এই প্যাসেজ 1 থেকে তোমার যেগুলো আসবে সেগুলো আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। প্যাসেজ 1 থেকে আসবে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথমত কি আসবে? মাল্টিপল চয়েস কোশ্চেন। 2 নম্বরে আসবে শর্ট অ্যান্সারিং কোশ্চেন। তাহলে দেখো তোমার হচ্ছে প্যাসেজ 1, এবং এই প্যাসেজটা হবে সম্পূর্ণ সিন প্যাসেজ, অর্থাৎ তুমি যে টেক্সট বইটা পড়বে ওই টেক্সট বইয়ের প্যাসেজ থেকেই তোমার কিন্তু পরীক্ষার সময় প্যাসেজ আসবে। সুতরাং তুমি যদি টেক্সট বইটা ভালো করে পড়ো, টেক্সট বইয়ের প্যাসেজগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার এই প্যাসেজটা নিয়ে কোনো চিন্তা থাকার প্রয়োজন পড়ে বলে আমি মনে করছি না। সবকিছু মিলে দেখো, তাহলে প্যাসেজ 1 থেকে হচ্ছে তোমার এমসিকিউ থাকবে, শর্ট অ্যান্সারিং কোশ্চেন থাকবে। 2 নম্বরে প্যাসেজ 2। প্যাসেজ হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ থাকবে। কি থাকবে? এটা আমাদের সিন প্যাসেজ থাকবে। এবার দেখো, এখানে হচ্ছে দুইটা বিষয় থাকতে পারে, ইনফরমেশন ট্রান্সফার, অথবা তোমাকে থাকতে পারে হচ্ছে ফ্লো চার্ট। কি থাকতে পারে? ফ্লো চার্ট। তাহলে দেখো, ভালো করে দেখো একটু, যে হচ্ছে আমাদের প্যাসেজ 1 থেকে কি থাকবে? প্যাসেজ 1 থেকে থাকবে হচ্ছে সিন প্যাসেজ, সেখান থেকে থাকবে এমসিকিউ, শর্ট অ্যান্সারিং কোশ্চেন। প্যাসেজ 2 অর্থাৎ দ্বিতীয় প্যাসেজ, আরেকটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমার হচ্ছে ফ্লো চার্ট আসতে পারে, অথবা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তাহলে ফ্লো চার্ট আসতে পারে, না হলে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে। এবং তুমি আমার এই শিটটা দেখতে পাচ্ছ, এখানে যদি ভালো করে খেয়াল করে এখানে তুমি হয়তো লক্ষ্য করতে পারছো, এই যে এইটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, আর এখানে নিচে হচ্ছে এখানে আমাদের ফ্লো চার্ট আছে যদিও। তাহলে যাই হোক, এখন হচ্ছে আমরা 3 নম্বরে কি আসতে পারে? 3 নম্বরে হচ্ছে আমাদের প্যাসেজ 3। তাহলে একটু ভালো করে খেয়াল করো যে তোমার দেখো প্যাসেজ থেকে কতগুলো কোশ্চেন আসতেছে। 3 হচ্ছে আমাদের একটা সিন প্যাসেজ আসবে। কি আসবে? একটা সিন প্যাসেজ। এই সিন প্যাসেজ থেকে হচ্ছে আমাদের সামারি রাইটিং থাকবে। কি থাকবে? সামারি রাইটিং। তাহলে একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবা যে হচ্ছে 3টা প্যাসেজ। কয়টা প্যাসেজ থাকবে? 3টা প্যাসেজ আমাদের থাকবে, এবং এই 3টা প্যাসেজে এখানে দেখো হচ্ছে আমাদের প্রথম যে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে আমাদের 5 মার্ক, এখানে থাকবে 10 মার্ক। তাহলে দেখো, প্রথম সিন প্যাসেজ থেকে আমাদের কত? 15 মার্ক। প্যাসেজ 2, এখানে ইনফরমেশন ট্রান্সফার আর হচ্ছে ফ্লো চার্ট, এই ফ্লো চার্ট থেকে আমাদের জন্য থাকবে হচ্ছে পুরোটা হচ্ছে 10 মার্ক। তাহলে সিন প্যাসেজ 2 থেকে থাকছে আমাদের 10 মার্ক। এবার প্যাসেজ 3 সামারি রাইটিংও থাকছে আমাদের জন্য 10 মার্ক। তাহলে 20, 25, তাই তো? এখানে 10, 20, 30, 35 মার্ক। তাহলে তুমি দেখো এখানে এই যে 35 মার্কস, এইগুলো টোটালি কিন্তু আমাদের সিন প্যাসেজ থেকে আসবে। তাহলে একটু বোঝো তো যে তুমি যদি তোমার টেক্সট বইটা পড়ো, তাহলে তোমাকে সিন প্যাসেজ থেকে যদি 35 মার্কস আসে একটা টেক্সট বই পড়ে, তাহলে এর থেকে সুবিধা কি চাও? অর্থাৎ তুমি মনে রাখবে যে হচ্ছে যে সবসময় যেমন টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে যেখান থেকে আমার, এবং সিন প্যাসেজগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে। আর বেসিক্যালি আমাদের শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকে, তারা প্যাসেজ পড়ার সময় বাংলা করে প্যাসেজ পড়ে, এটা সব থেকে রং ওয়ে। তুমি যখন প্যাসেজ পড়বে
তুমি প্যাসেজগুলোর মিনিং করবে ইংরেজি দিয়ে, ইংরেজির মিনিং করবে। অর্থাৎ কি তুমি প্যাসেজগুলোতে তুমি নিজের মতো করে বোঝার চেষ্টা করবে। তো অনেকে হয় যে আমাদের টেক্সট বই অথবা আমাদের অনেক শিটে থাকে যে প্যাসেজ উপরে আছে, নিচে দেখা যায় যে হচ্ছে আমাদের কি থাকে, নিচে হচ্ছে আমাদের বাংলা করা থাকে। এইটি হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, ঠিক আছে। যে মনে করে এখানে একটা প্যাসেজ থাকলো, প্যাসেজের নিচে বাংলা দেওয়া থাকলো, এখন স্টুডেন্টরা কি করে, ওটা পড়ে, পড়ার পরে বাংলাটা পড়ে, কিন্তু স্টুডেন্টরা আগে কি পড়ে, বাংলা পড়ে। কিন্তু এটা সব থেকে রং ওয়ে। কারণ হচ্ছে একজন স্টুডেন্টের পরীক্ষায় কিন্তু সবসময় এই প্যাসেজগুলো কিন্তু এভাবেই থাকে, কখনো কিন্তু আমাদের ইংরেজি থেকে থাকে না সেখানে, তাই না। অর্থাৎ কি ইংরেজি দেওয়া থাকে, বাংলা কিন্তু থাকে না। তাহলে স্টুডেন্টকে যদি আমি ইংরেজিটা দিয়ে যদি পড়াই এবং এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো যদি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সে কিন্তু বুঝে। কারণ সম্পূর্ণ বাংলা জানতে হবে ব্যাপারটা এরকম না। তুমি জাস্ট যদি হচ্ছে মেন কিওয়ার্ডগুলোর মিনিং জানো, তাহলে তুমি কিন্তু, যেহেতু তুমি এইচএসসি পড়তেছো, তুমি কিন্তু মোটামুটি ইংরেজি বাংলা করতে পারো নিজের ব্রেন দিয়ে। সুতরাং বাংলা পড়ে, প্যাসেজ পড়ে এগুলো টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। চেষ্টা করবে যে প্যাসেজগুলো দিয়ে তুমি প্যাসেজগুলোর ইনার মিনিং বোঝার চেষ্টা করবে, আবিধানিক অর্থ বোঝার চেষ্টা করবে, নট হচ্ছে আক্ষরিক অর্থ। অর্থাৎ কি প্যাসেজ পড়ারও দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে আবিধানিকভাবে আর একটা হচ্ছে আক্ষরিকভাবে। আক্ষরিকভাবে কি ওয়ার্ড ধরে ধরে, সরি এখানে ওয়ার্ড ধরে ধরে পড়া যায়, আর একটা হচ্ছে কি আছে আমাদের হচ্ছে লাইনের মিনিং করা। অর্থাৎ যেমন আমি বলছি আই ইট রাইস, এখানে কি হয়, আমি খাই ভাত, তাই না, এরকম হয়। কিন্তু তুমি যখন এটা বাংলা বললো, তুমি বললো কি আমি ভাত খাই, তাই না। অর্থাৎ কি আবিধানিক অর্থ আর আক্ষরিক অর্থ কিন্তু আলাদা। এটা হচ্ছে আক্ষরিক অর্থ, আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। কিন্তু যখন আবিধানিক অর্থ হবে তখন হচ্ছে কি আমি ভাত খাই। সুতরাং তুমি একটি প্যাসেজের আবিধানিক অর্থ বুঝতে পারলে হচ্ছে, তোমাকে এখানে অতটা দরকার নাই যে তোমাকে হচ্ছে অনেক ভালোভাবে হচ্ছে তোমার আক্ষরিক অর্থ জানতে হবে, এর কোনো অর্থই হয় না। সুতরাং এই কাজটা করে টাইম ওয়েস্ট করবে না। আচ্ছা, এরপরে আসি। এরপরে হচ্ছে আমাদের 3 দাগ পর্যন্ত দেখলাম আমরা। 4 দাগে কি থাকবে, 4 দাগে হচ্ছে আমাদের উইথ ক্লু থাকবে। উইথ ক্লু কি থাকবে আমাদের, উইথ ক্লু। 5 দাগে থাকবে হচ্ছে আমাদের উইথ আউট ক্লু। তাহলে কি বললাম, 4 দাগে থাকবে উইথ ক্লু, 5 দাগে থাকবে আমাদের উইদাউট ক্লু, এবং 6 দাগে থাকবে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। কি থাকবে, রিঅ্যারেঞ্জ। আচ্ছা, তাহলে দেখো 4, 5, 6 এগুলোতে মার্ক কত আমাদের। 4 দাগে থাকবে উইথ ক্লু থাকবে 5, উইদাউট ক্লুতে থাকবে হচ্ছে আমাদের এখানে 10 থাকবে, এবং হচ্ছে রিঅ্যারেঞ্জে থাকবে 10। তাহলে দেখো 20, 25, তাহলে 35 এবং 25, এই যে হচ্ছে 60 মার্কস। তাহলে রিডিং টেস্টের টোটাল আমাদের কত, 60 মার্কস। এই রিডিং টেস্টের এই যে 60 মার্কস, এই 60টা মার্কস তুমি যদি সুন্দরভাবে দেখো, এখান থেকে কিন্তু কোনো মার্কস কিন্তু কাটার জায়গা নেই, এখান থেকে কোনো মার্কস কিন্তু কমানোর সুযোগ থাকে না টিচারদের, তাই না। তাহলে এই মার্কসটা যদি তুমি ক্যারি করতে পারো, তাহলে দেখবা যে তোমার ইংরেজিতে 100-এ 100 প্রিপারেশন কিন্তু ফুললি তুমি নিতে পারছো। সুতরাং চেষ্টা করবে যে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিঅ্যারেঞ্জ। এখানে আমাদের শিটে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে একটা উইথ ক্লু আছে, এখানে একটা উইদাউট, প্রথমে উইথ ক্লু আছে, পরে একটা উইদাউট ক্লু, এবং নিচে হচ্ছে একটা রিঅ্যারেঞ্জ আছে, তাই না। তাহলে এভাবে যদি একটু চেষ্টা করো, আশা করি যে হচ্ছে তোমাদের মূলত যে ব্যাপারটা যে হচ্ছে ইংরেজি প্যাসেজগুলো হচ্ছে সুন্দর করে পড়তে হবে, এবং এগুলো হচ্ছে আমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস বেস পড়তে হবে, এবং রিঅ্যারেঞ্জ পড়ারও কিছু নিয়ম আছে। আমরা ডে বাই ডে তোমাদের চেষ্টা করবো, আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাস উভয় জায়গায় আমরা তোমাদের জন্য চেষ্টা করবো যে হচ্ছে পুরো ব্যাপারগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে। এবং তোমরা যারা ভর্তি হবে অবশ্যই এক্সক্লুসিভ কিছু পাবে আর কি, তোমরা যারা 26 এবং 27 ব্যাচের আসছো। যে সব মিলিয়ে এখন হচ্ছে আমরা রাইটিং পার্ট নিয়ে কথা বলি। তাহলে এতক্ষণ রিডিং টেস্ট দেখলাম যে 3টা সেম প্যাসেজ, একটা উইথ ক্লু, একটা উইদাউট ক্লু, একটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এইগুলো থেকে টোটাল কত মার্কস থাকবে, 60 মার্কস থাকবে। তাহলে বাকি থাকে কত, 40 মার্কস, তাই না, 40 মার্কস বাকি আছে। তাহলে এবার হচ্ছে রাইটিং টেস্ট, আমরা কি আসবো, এবার হচ্ছে রাইটিং পার্ট নিয়ে কথা বলি। দেখো রাইটিং পার্টের প্রথমে কি থাকতে পারে, একটু গেস করো তো। রাইটিং পার্টের প্রথমে হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে। কি থাকবে, একটা প্যারাগ্রাফ। আচ্ছা, প্রথমত থাকবে হচ্ছে একটা প্যারাগ্রাফ। 2 নম্বরে থাকবে ইমেইল অর লেটার, ইমেইল অর হচ্ছে লেটার। 3 নম্বরে কি থাকবে আমাদের, 3 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের যে হচ্ছে আমাদের কি বলে গ্রাফ চার্ট, তাই না। 3 নম্বরে থাকবে হচ্ছে আমাদের গ্রাফ চার্ট। তাহলে দেখো, তাহলে 3টা গেল, এবং হচ্ছে 4 নম্বরে থাকবে হচ্ছে আমাদের থিম রাইটিং। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে টোটাল 4টা রাইটিংস, এবং এই 4টা রাইটিং এর মার্ক কত একটু যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে ভালো করে খেয়াল করো তোমরা, যে হচ্ছে আমাদের ইমেইল থাকবে, এবং সরি এখানে একটা স্টোরিও থাকবে, স্টোরি, ঠিক আছে। আচ্ছা, টোটাল এই 5টা মার্কস। এখন প্যারাগ্রাফে থাকবে হচ্ছে আমাদের 10 মার্ক, প্যারাগ্রাফে থাকবে 10, ইমেইল অর লেটারে থাকবে হচ্ছে আমাদের এখানে ইমেইল অর লেটারে থাকবে হচ্ছে আমাদের 5 মার্কস, গ্রাফ চার্টে থাকবে হচ্ছে 10 মার্কস, থিমে থাকবে হচ্ছে আমাদের
8 মার্কস এবং হচ্ছে আমাদের এই যে স্টোরিতে থাকবে হচ্ছে 7 মার্ক। তাহলে হচ্ছে 10 5 15 10 25 33 40, ঠিক আছে। এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের রাইটিং টেস্টে 40 মার্কস। এই 40 মার্কস হচ্ছে থাকবে হচ্ছে আমাদের রাইটিং পার্টে। তাহলে 60 40 100 মার্কস। এখন হচ্ছে দেখো প্যারাগ্রাফ কোন ধরনের প্যারাগ্রাফগুলো আসবে। দেখো সচরাচর আমরা বেসিক্যালি আমরা যে প্যারাগ্রাফগুলো পড়ে আসি সেই প্যারাগ্রাফগুলো কিন্তু এইচএসসিতে খুবই আমরা কম দেখতে পাই, কারণ এইচএসসিতে আমাদের সেই প্যারাগ্রাফগুলো আছে যেগুলো রিসেন্ট ইস্যু নিয়ে আসে। তাহলে রিসেন্ট ইস্যু নিয়ে তোমাকে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখতে হবে, কারণ রিসেন্ট ইস্যু কোন ইস্যু আসবে তুমি তো বলতে পারো না। এখন তোমার যদিও সাজেশন করে দিলে কমন পড়বে, কিন্তু হচ্ছে তোমাকে আমি কি করব, ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখাবো এবং সেখান থেকে তুমি যে কোনো ধরনের রিসেন্ট ইস্যু আসলে তুমি সেগুলো লিখতে পারবে। এরপর আসি ইমেইল ও লেটার রাইটিং। ইমেইল ও লেটার আমরা কিন্তু সবাই জানি এবং লিখে আসছি আমাদের পূর্বের ক্লাসগুলোতে। গ্রাফ চার্ট অর্থাৎ কি একটা সচিত্র বর্ণনা। গ্রাফ চার্ট বলতে কি সচিত্র বর্ণনা, একটা গ্রাফ দেওয়া থাকবে, সেখানে রেশিও দেওয়া থাকবে, বিভিন্ন মাত্রা দেওয়া থাকবে, বিভিন্ন হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেগুলোকে তোমাকে হচ্ছে সাজিয়ে ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। এরপর থিম রাইটিং, এখানে থাকতে পারে কি, এখানে তোমার একটা যে কোনো একটা প্যাসেজ থাকতে পারে, আর হচ্ছে পোয়েম থাকতে পারে, সেই পোয়েমের হচ্ছে কি সারমর্ম লিখতে বলতে পারে, অথবা প্যাসেজের হচ্ছে সারাংশ লিখতে বলতে পারে। তাহলে এই যে ব্যাপারগুলো দেখো, এখানেও কিন্তু একটা ভালো একটা মার্কস আছে 8 মার্কস। এখানে কিন্তু তোমাকে পোয়েম পড়তে হবে, পোয়েম, বইয়ের যে পোয়েমগুলো আছে তোমার টেক্সট বইয়ের, ওই পোয়েম অর্থাৎ কি কবিতাগুলো সুন্দর করে পড়তে হবে, এক্সপ্লেইন করে করে পড়তে হবে। এবং অবশ্যই কি থাকবে স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি আসে আমাদের পরীক্ষায়। স্টোরি কিন্তু দুই ধরনের আছে। আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে কনস্ট্যান্ট যে স্টোরিগুলো আছে, যে স্টোরিগুলো আগে আমরা পড়ে আসছি এখনও পড়ছি, যেমন অনেস্ট রুটকাটার, তাই না, এগুলো কিন্তু কনস্ট্যান্ট, এই গল্প কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ কি একটা গল্প স্টোরি শুরু করে দিল, সেইটা তোমাকে শেষ করতে হবে, যে স্টোরি তুমি আগে কখনো পড়ো নাই কিন্তু তোমাকে ওটা শেষ করতে হবে। সুতরাং এগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটু এখানে কিন্তু কাজ আছে এই দুইটা জায়গায়, এইখানে এবং হচ্ছে এখানে, এই দুইটা স্টেপে কিন্তু তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালো পারতে হবে, এবং বাকিগুলো হচ্ছে তুমি ফর্মালি হচ্ছে একটু পড়াশোনা করলে ওগুলো তুমি পারবে। যাই হোক, এখন তাহলে আশা করছি তুমি হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি প্রথমত যে কাজটা করবে, তোমার টেক্সট বইয়ের প্যাসেজগুলো সুন্দর করে প্রথমত পড়বে, এবং প্রতিটা প্যাসেজের হচ্ছে যে ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলোর মিনিং জানার চেষ্টা করবে, প্রতিটা ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করবে। তুমি প্রতিটা ওয়ার্ডের মিনিং তুমি জানো, অনেকগুলো জানো, যেগুলো জানো না সেগুলো জানার চেষ্টা করবে, এবং ওই প্যাসেজগুলোকে তুমি বাংলা দিয়ে পড়বে, তুমি তোমার মতো করে সাজিয়ে সাজিয়ে তুমি নিজের মতো করে বাংলা করে তুমি পড়বে, অর্থাৎ কি অন্যের বাংলা পড়ে তুমি ইংরেজি পড়তে যাবে না, তাহলে কিন্তু তুমি কিন্তু কখনো শিখতে পারবে না। এটা হচ্ছে প্রথম অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ কি, যে হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং হচ্ছে রিয়ারেন্স, এগুলোর ক্ষেত্রে তুমি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে, এবং হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি তারপর হচ্ছে প্র্যাকটিস করবে নিজের মতো করে। দেন হচ্ছে কি রাইটিং পার্ট। এই রাইটিং পার্টের জন্য তুমি হচ্ছে প্রতিদিন তোমাকে রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে। আজকে প্যারাগ্রাফ পড়লাম আর পড়লাম হবে না, এরকম কাজ করা যাবে না। প্রতিদিন তোমাকে ইংরেজিতে কিছু না কিছু লিখতে হবে, প্রতিদিন ইংরেজিতে কিছু না কিছু 2 লাইন হলেও তোমাকে লেখা শিখতে হবে, এবং 2 লাইন হলেও তোমাকে লিখতে হবে। দেখো তুমি এক সপ্তাহে ইমেল লিখলা, এক সপ্তাহে প্যারাগ্রাফে টাইম দিলা, এক সপ্তাহে গ্রাফ সাইট, এক সপ্তাহ থিম, এক সপ্তাহ স্টোরি। দেখো এইটা দিলে কিন্তু 5টা উইকে কিন্তু তোমার শেষ। তাহলে আবার রিসাইকেল করবে, আবার নতুন করে শুরু করবে। তাহলে দেখা যাচ্ছে এইভাবে যদি তুমি শুরু করো তাহলে কিন্তু বেশ কয়েকবার তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং তুমি যদি আমাদের ইংরেজি ব্যাচে ভর্তি হও, আশা করি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং তুমি কিন্তু এখান থেকে আমি যেভাবে বলছি তোমাকে ঠিক সেভাবে গাইডলাইন করবো, এবং তুমিও এখান থেকে খুব ভালো একটি মার্কস পেতে পারবে। এবং আমাদের উদ্দেশ্য তোমার ইংরেজিতে 100তে 100 পাওয়ানো। সেজন্য তুমি যদি চাও আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো, খুলনার যদি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো, এবং অবশ্যই আমাদের অনলাইন ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি, সেটি খুব শীঘ্রই আমাদের এই পেজে জানানো হবে। সব মিলে তোমাদের জন্য শুভকামনা থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।